ক্ষমতার খেলা নয়, অর্থনীতি শুধু সংখ্যার মেলা নয়, সমাজনীতি কেবল তত্ত্বের জাল নয়, আর দুর্নীতি শুধু শিরোনামে আটকে থাকা গল্প নয়। যে কথাগুলো আমরা প্রতিদিন শুনি কিন্তু সহজভাবে বুঝতে পারি না, যে সিদ্ধান্তগুলো আমাদের জীবন বদলে দেয় কিন্তু কেউ সহজ করে বলে না। এখানে আমরা চেষ্টা করব জটিল কথাকে সহজ ভাষায় ব্যাখ্যা করতে, অস্পষ্ট বিষয়কে স্পষ্ট করে তুলে ধরতে। এখানে কথা হবে সহজে, প্রশ্ন হবে সোজা সাপটা, যেন আপনি সহজে বুঝতে পারেন, ভাবতে পারেন এবং সঠিক সিদ্ধান্ত নিতে পারেন। আমন্ত্রণ কঠিন কথা সহজে, সাথে আছি তানিয়া। দ্বিতীয় দিনের মতো ঢাকার রাস্তায় বিক্ষোভ করেছে এইচএসসি পরীক্ষার্থীরা। তাদের 7 সদস্যের একটি প্রতিনিধি দল আলোচনার জন্য সচিবালয়ের উদ্দেশ্যে রওনা দিলেও পরে পথ থেকেই ফিরে আসে। শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি নিয়ে বিভক্ত আন্দোলনকারীরা। এক পক্ষ শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি থেকে সরে এসে 6 দফা দাবি জানিয়েছে, অন্য পক্ষ শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে অনড়। শিক্ষামন্ত্রী সংসদে দাঁড়িয়ে শিক্ষার্থীদের উদ্দেশ্যে করা তার শব্দ চয়নের জন্য দুঃখ প্রকাশ করেছেন। শিক্ষার্থীদের যেই দাবি সেটা আলোচনার টেবিলে সমাধান না করে রাস্তায় নামতে হলো কেন? আন্দোলনে সম্পৃক্ত অনেক অছাত্র তরুণ শনাক্ত হয়েছে, ফলে প্রশ্ন উঠেছে, এটা কি কেবলই শিক্ষার্থীদের আন্দোলন নাকি অন্য কোনো মহল নেপথ্যের দিকে ইন্ধন দিচ্ছে? আন্দোলনের আদ্যপান্ত নিয়ে আজকের কঠিন কথা সহজে। আজকে আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন জামায়াত নেতা ও ঢাকা 16 আসনের সংসদ সদস্য অবসরপ্রাপ্ত কর্নেল আব্দুল বাতেন, আছেন গণফোরামের সভাপতি অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, এবং আর কিছুক্ষণের মধ্যে আমাদের সাথে যুক্ত হতে যাচ্ছেন কেন্দ্রীয় বিএনপির সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক এবং সংসদ সদস্য কামরুজ্জামান রতন। আপনাদের দুজনকেই আমন্ত্রণ জানাচ্ছি আজকের কঠিন কথা সহজের এই আয়োজনে। বলছিলাম, শিক্ষামন্ত্রীর যেই পদত্যাগের দাবি সেটি নিয়ে দুই ভাগে বিভক্ত আন্দোলনকারীরা। এক পক্ষ চাইছে যে শিক্ষামন্ত্রীর পদত্যাগ হোক, অন্য পক্ষ এই পদত্যাগের দাবি থেকে সরে এসে তারা 6 দফা দাবি জানিয়েছে। শুরুটা করতে চাই অবসরপ্রাপ্ত কর্নেল আব্দুল বাতেন আপনাকে দিয়ে। সরকার শিক্ষার্থীদের দাবি মেনে নিয়েছে, আবার শিক্ষামন্ত্রী সংসদে দাঁড়িয়ে আমরা দেখেছি যে শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলা তার শব্দ চয়নের জন্য তিনি দুঃখ প্রকাশ করেছেন। তারপরও শিক্ষার্থীরা আন্দোলন চালিয়ে যাচ্ছে, সেই সিদ্ধান্ত নিয়েছেন আন্দোলন চালিয়ে যাবে। তাদের আন্দোলনের আসলে উদ্দেশ্য কি বলে আপনার মনে হয়? ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ চ্যানেল ওয়ানের দর্শক যারা এই টক শো শুনছেন। আজকে 3টের দিকে সংসদ যাওয়ার পথে আমার একটু সুযোগ হয়েছিল ওদের সঙ্গে কথা বলার। আমি তো মিরপুর ডিওসিসি থাকি, ওখান থেকে যাওয়ার পথে ইসিবি চত্বরের ওখানে ওরা রাস্তা ব্লক করেছিল। তো গাড়িতে আধা ঘন্টা বসে থাকার পর আমি নেমে হাঁটতে হাঁটতে ওদের কাছে গেলাম, যে কথা বলার চেষ্টা করলাম। আমি ওখানে আসলে ওইভাবে সংগঠিত কোনো একক নেতৃত্ব পাইনি। তো যে কারণে যতজনের সঙ্গে আমার কথা বলার সুযোগ হয়েছে, আমার মনে হচ্ছে প্রথমে যে আন্দোলনটা শুরু হয়েছিল 13 তারিখে, বিশেষ করে 13 তারিখে যে খুবই দুর্যোগপূর্ণ আবহাওয়া ছিল, চট্টগ্রামে পরীক্ষা স্থগিত করা হলো, কুমিল্লার পরীক্ষা কেন্দ্র নিয়ে যে মূলত সমস্যাটার সূত্রপাত, যেখানে পানি ছিল মাঠে, দ্যাট ওই দিন যদি দ্রুত সিদ্ধান্ত নিয়ে ওই 13 তারিখের ওই পরীক্ষাটা যদি স্থগিত করা যেত, সুযোগ ছিল আমার বিবেচনায়। সুযোগ ছিল এই জন্য যে যেহেতু ওই পরীক্ষাটা হবে চট্টগ্রাম বিভাগের অধীনে, একই প্রশ্নে একই দিনে নেওয়া যেত। তো ওই জিনিসটা আমাদের মিডিয়ায়, মেইন স্ট্রিম মিডিয়া, সোশ্যাল মিডিয়ায় ব্যাপকভাবে প্রচার পাওয়াতে, স্টুডেন্টদের কষ্ট, পানিতে ভেজে পরীক্ষা দেওয়া, এটা প্রচার পাওয়াতে ছেলেরা পথে নেমেছিল। সেই ধারাবাহিকতায় 13 তারিখ গেছে, 14 তারিখেও আন্দোলন হয়েছে। আজকে মনে হয় আমি এরকম একটা খবর শুনেছি, তো যে তাদের মধ্যে একটু দ্বিধাবিভক্তির সৃষ্টি হয়েছে, বা এক গ্রুপ চাচ্ছে তাদের দাবি থেকে সরে আসা। কারণ তাদের দাবি কিন্তু পরীক্ষা স্থগিত ছাড়া অন্যান্য দাবিগুলো কিন্তু সরকার মেনে নিয়েছে। অন্যান্য দাবি হলো যে তারা যে পরীক্ষাটি নিয়ে সমস্যা হয়েছে, ওই দিন সম্ভবত 23,000 পরীক্ষার্থী পরীক্ষা দিতে পারে না ইনক্রিমেন্ট ওয়েদারের কারণে। তাদেরকে পুনরায় পরীক্ষা দেওয়ার সুযোগ দেওয়া হবে, এই দাবি মেনে নিয়েছে। প্লাস 2টো প্রশ্নপত্রে ভুল ছিল ফিজিক্সের, সেই 2টাতে পূর্ণ নম্বর দেবে। আর শিক্ষামন্ত্রী মহোদয় যে একটা মন্তব্য করেছিলেন, সেই মন্তব্যটার জন্য তিনি সংসদে দুঃখ প্রকাশ করেছেন।
বা ক্ষমা প্রার্থনা করেছেন। তো এই বিবেচনায় হয়তো আন্দোলনটা থেমে গেলে ভালো হতো, কিন্তু বাংলাদেশে এলো এই প্রথম টাচলেস আরএকে সেন্সেশন ওয়াটার ক্লোজেট। তো আন্দোলন থামে নাই। এর মধ্যে যেটা খুবই স্বাভাবিক, ছাত্রদের পাশাপাশি আরও কোনো পক্ষ থাকতে পারে, তারা পথে নামতে পারে বা ছাত্রদের সঙ্গে হয়তো বা তারা কোনো বুদ্ধি পরামর্শ কোনো উদ্দেশ্য প্রণীতভাবেও হতে পারে বা এমনিতেও হতে পারে যে তারা একটু আনন্দ করলো আর কি, হরতাল করে আন্দোলন করে সংগ্রাম করে। তো এরকম আমার কাছে এর বাইরে একেবারে খুব সিরিয়াস কোনো যে অন্য কোনো উস্কানি বা এই ধরনের কিছু মনে হয় না আর কি। জি, অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, যেমনটা বলছিলাম যে এক পক্ষ আসলে চায় শিক্ষামন্ত্রীর পদত্যাগ, আবার অন্য পক্ষ এই পদত্যাগের দাবি থেকে সরে এসে ৬ দফা দাবি জানিয়েছে। আপনার কি মনে হয় এই আন্দোলন কেবলই শিক্ষার্থীদের আন্দোলন, বা যেমনটা আমি আসলে অবসরপ্রাপ্ত কর্নেল আব্দুল বাতেনকেও জিজ্ঞেস করছিলাম, ইন্ধন দেখতে পাচ্ছেন কিনা? ধন্যবাদ। এমপি রতন মহোদয় সে জয়েন করেছে, ভালো। জি, আমাদের সাথে এই মুহূর্তে কঠিন কথা সহজের এই আয়োজনে যুক্ত হয়েছেন কেন্দ্রীয় বিএনপির সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক এবং সংসদ সদস্য কামরুজ্জামান রতন। আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি। জি, অ্যাডভোকেট সুব্রত এখন আমার চৌধুরী। ভাই একজন এমপি সংসদ থেকে আসছেন, আর ডানে আমার বন্ধু, তিনিও সংসদ থেকে আসছেন। এখন দুইজনের মাঝে পড়ে আমার তো কথা বলা খুবই কঠিন, কারণ তারা তো প্রতিনিয়ত তারা তো দেখছে ঘটনাগুলো, আর সংসদে সব কিছু আলোচনা হচ্ছে, খুবই ভালো। তবে আমাদের এখন হয়েছে কি, মন্ত্রিসভায় সবসময় কিছু কিছু মন্ত্রী থাকেন অতিকথন, এবং সেই অতিকথনের ফলে সরকার বিব্রত হয়, আমরা জনগণও বিব্রত বোধ করি। তো আমাদের শিক্ষামন্ত্রী খুবই ওভার স্মার্ট আমি বলবো। এই বয়সেও যেভাবে উনি ছুটাছুটি করছেন, ওনাকে প্রতিমন্ত্রী হিসাবেও আমরা দেখেছিলাম, তাই না? অনেক ভালো কাজ তখন হয়েছিল। আমরা আশা করেছিলাম যে আরও ম্যাচিউরিটি আসছে, আর অনেক কিছুই করবেন ওনার হাত দিয়ে। এবং মাননীয় প্রধানমন্ত্রী তো বলেছে যে ওনার যে স্বপ্ন বা ওনার যে প্ল্যান শিক্ষাক্ষেত্রে, সেই প্ল্যান অনুযায়ী সার্বিক সহযোগিতা শিক্ষামন্ত্রীকে দেবে, শিক্ষা মন্ত্রণালয়কে দেবে, এবং সেটা কিছু কিছু আমরা তার অঙ্গীকারগুলো বাস্তবায়নে দেখতে পাচ্ছি। কিন্তু এই আমাদের কি দুর্যোগ, প্রাকৃতিক দুর্যোগ এবং পরীক্ষা, এটা কিন্তু আমাদের ছাড়ে না, প্রায় এটা দেখবেন যে এটা হচ্ছে আর কি আমাদের দেশে। এবং এ সময়ে বৃষ্টিপাতটা অতিরিক্ত ছিল, আমিও চট্টগ্রামে ছিলাম কয়দিন, দেখে আসছি। তো সেখানে তো এমন অবস্থা প্রায় প্রতিটা উপজেলায়, তো ওইটা তো কারেক্টলি বন্ধ করেছে। এখন ঢাকাতে যে জলবদ্ধতা হয়েছে, এটা উনি নজরে নেবেন না? আমরা তো দেখেছি এই যে ছেলে মেয়েরা কত হাঁটু পানি বা কোমর পানি ভেঙে যাচ্ছে, কোনো কোনো জায়গায় সেন্টারে পানি ঢুকে গেছে। তো উনি বলেছেন যে এটা তো বন্ধ করে দিলেই হইতো, যেহেতু একটা জায়গায় বন্ধ হয়েছে, এটা তো এমন কোনো কঠিন বা জটিল বিষয় ছিল না। আপনার কথা, এটা সহজ, কঠিন জিনিস সহজে করা যেত। তো সেই কারণে আমি মনে করি যে আর ছাত্ররা না হঠাৎ বেশি কি বলে ভাবাবেগ, আবেগ এসে গেছে আর কি। এই যে ইউনিট সরকারের আমলে দেখলাম পরীক্ষা না দিয়ে পাশ করার একটা অতিমাত্রায় উৎসাহে তারা সমস্ত ছেলে মেয়েরা ইয়েতে ঢুকে গেল, সচিবালয়ে। হ্যাঁ, ভালো, সরকার এটা নিয়ে খুব বেশি কঠিন ব্যবস্থা হয়তো নিতে পারতো, নেয় নাই তারা, স্বাভাবিকভাবে সেটা একটা সমাধান করেছে। তো এবারও যে আন্দোলন শুরু হলো, তো এরা তো সবাই নির্বাচিত প্রতিনিধি না, তো যে কেউ গিয়ে সরকারের দায়িত্বপ্রাপ্ত এই আন্দোলনরত ছেলে মেয়েদের সাথে তো কথা বলতে পারতো, তাই না? আমরাও তো ছাত্র রাজনীতি করেছি, আমরা তো বিভিন্ন সময় কর্তৃপক্ষের কাছে আমরা গেছি, অথবা কর্তৃপক্ষ এসে আমাদের সাথে কথা বলেছে। এটা তো আমরা যুগে যুগে দেখেছি। তো এখানে সরকার কেন এই জিনিসটা করলো না? শুরুতেই তো গিয়ে বলতে হলো, বাবা তোমাদের কি অসুবিধা হয়েছে, এটার জন্য আমরা দুঃখিত, হ্যাঁ, তবে আমরা তোমাদেরকে ব্যবস্থা করব। তারপর আবার দেখেন দুইটা প্রশ্নপত্র নিয়ে কি ধরনের ঘটনা ঘটলো, এখন বললো যে ওইটা তো আমরা ফুল নাম্বার দিয়ে দেব। ঠিক আছে,
আর পরীক্ষা বলতে যে যারা পরীক্ষা দিতে পারে না। আমার কথা হচ্ছে পরীক্ষা দিতে পারে নাই না, যারা এই দুর্যোগের মধ্যে পরীক্ষা দিয়েছে সবার পরীক্ষা নিতে হবে। দিয়েছে বা দেয় না এইখানে আবার সেটা আসলে বিভক্তি করে ফেলছে, এটাও ঠিক না আমি মনে করি। সুতরাং এই উত্তেজনাটা প্রশমিত করা যেত আরো সহজ সরলভাবে, কিন্তু কি কারণে শিক্ষামন্ত্রী আছেন, শিক্ষা উপদেষ্টা আছেন, দেখেছেন না? হ্যাঁ, এরকম তো আগে দেখি নাই কোনো। তো সুতরাং এখানে এত স্টেজগুলো আছে এবং উপদেষ্টারা তো মাননীয় প্রধানমন্ত্রীর খুব কাছে থাকেন, তাই না? আর শিক্ষামন্ত্রীকে তো অ্যাপয়েন্টমেন্ট ছাড়া যাওয়া যায় না, আর ওনারা তো আশেপাশেই থাকে। তো এখানে তাদের সহযোগিতা করা উচিত ছিল যে কি করা, এককভাবে শিক্ষামন্ত্রীর উপর দায়টা না চাপিয়ে নিজেদেরও তো কিছু করার ছিল। উপদেষ্টা মহোদয়রা যারা প্রাইম মিনিস্টারের অফিসে বসেন, সেখানে একটু ঘাটতি হয়ে গেছে। আর পার্লামেন্টে বসে উনি যত কথাই বলুক, এটা কিন্তু কমিউনিকেশন হচ্ছে না। আমার কথা হচ্ছে স্পটে গিয়ে কমিউনিকেশনটা করেন না, অসুবিধা কি? এবং সেই সাহসটা আছে এই সরকারের, আছে না? সবকিছু মোকাবেলা করতে হবে এবং তারা অত্যন্ত নির্বাচিত এবং সেটা আমরা মেনে নিয়েছি। তো সেই জায়গায় আমাদের ওভার স্মার্ট শিক্ষামন্ত্রী এই যে একটা ধাক্কাটা খেলো, এবং আমি আশা করব যে এইখানটা আমরা সবাই যেন শিক্ষা নিই। ভবিষ্যতেও এই ছাত্র আন্দোলনের নামে ভাঙচুর, রাস্তা আটকিয়ে রাখা, এগুলো তো আমরা পার হয়ে আসছি না। গত 18 মাস ওই সময় তো হয়েছে, তার আগে তো হয়েছে, 17 বছর ধরে করেছি। তো এখন এগুলোর থেকে মুক্ত হতে হলে রাজনৈতিক বিবেচনায় সকল শ্রেণী পেশার মানুষকে আস্থায় নিতে হবে, ছাত্র সমাজকে আরো বেশি করে নিতে হবে, কারণ এরা আবেগী। জি, কামরুজ্জামান রতন, সংসদে দাঁড়িয়ে শিক্ষামন্ত্রী শিক্ষার্থীদের উদ্দেশ্যে তার বলা শব্দ চয়নের জন্য দুঃখ প্রকাশ করেছেন, এবং শিক্ষার্থীদের যেই দাবি সেটি আসলে আলোচনার টেবিলেও তো সমাধান করা যেত। যেমনটা অ্যাডভোকেট সুব্রত চৌধুরী বলছিল যে শুরুতে আসলে কেন ব্যবস্থা নেওয়া হলো না, বা যে পরিস্থিতি সেটি কেন বিবেচনায় নেওয়া হলো না, বিষয়টি নিয়ে রাস্তায় আন্দোলনে নামতে হলো। তো সেই শুরুতে আসলে আলোচনার টেবিলে সমাধান হলো না কেন, সেটি নিয়ে কি বলবেন? আপনার আজকের এই শোর যে আলোচনার যে বিষয়বস্তু ঠিক করলেন, আন্দোলনের নেপথ্যে কি, আর আপনার এই টকশোটার নাম হলো কঠিন কথা সহজ উত্তর। আমার তো মনে হয় যে যেই প্রশ্নটা আজকে অবতারণা করলেন, যে ঘটনাটা নিয়ে আজকের কথাটা, আমার তো মনে হয় সেখানে সহজ সমাধান, অস্বাভাবিক পরিস্থিতি, দুজনের কথা আমি যেটা বুঝলাম, আসলে একটা গভর্নমেন্ট আমার কে, কর্তা ব্যক্তি কে, যাকে আমি ফোকাস দেবো, যে আমার আদর্শের প্রতীক, যে দিনরাত পরিশ্রম করে বেড়াচ্ছেন এবং যার কথাটা শোনার জন্য আমরা কর্মী হিসাবে আমরা যারা প্রস্তুত থাকি, ওনার কাজগুলো যদি আমরা করি, সঠিকভাবে করি, এবং কাজ করার মধ্যে যদি আমাদের দায়িত্ববোধের অভাব থাকে, সেইখানেই কিন্তু ব্যক্তির প্রশ্নে আজকে দল এবং সরকার একটু প্রশ্নবিদ্ধ হচ্ছে। আজকে যে পরিস্থিতিটার জন্য হলো, দেখেন এহসানুল মিলন ভাই আমার ব্যক্তিগতভাবে আমরা ছাত্রবৃন্দ করেছি, সুব্রত দাদা উনি আমাদের বড় ভাই, তিনি একটা আমেরিকাতেই ছিলেন। তো আজকের একটা ঘটনার কারণে একটা গভর্নমেন্টের পরিস্থিতি, আজকে টকশোর যে আজকে যে আলোচনাটা বিষয়, অথচ আজকে পার্লামেন্টে যে প্রাণবন্ত এবং সবাই যে একসাথে একাকার করে, আমার ট্রেজারি বেঞ্চে আমার মাননীয় প্রধানমন্ত্রী এবং বিরোধী দল নেতা আজকে বাতেন ভাই ছিল, এই যে একটা সৌহার্দ্যপূর্ণ এবং জাতি গঠনের জন্য নিজেদের ঐক্যবদ্ধতার যে আলোচনাটা, এটা নিয়ে যদি আলোচনা হতো, তাহলে আজকে সংসদটা এবং আগামী দিনে এই আলোকিত বাংলাদেশ, যার মধ্যে আমার ছাত্র সমাজও পড়ে। এখন এই ছাত্র সমাজের যে আজকে দাবিটা, আমি মনে করি এই দাবির পিছনে নেপথ্যে আছে কিনা, এইটা গভর্নমেন্টের যতগুলো মানে প্রশাসনিক যারা দায়িত্বে আছে, তারা এটা নেপথ্যটা খুঁজে বের করবে। ওইটা নিয়ে আমরা প্রশ্ন করে এটাকে আরও বেশি আমি জটিলতার জায়গায় নিয়ে যেতে আমরা চাইবো না। কিন্তু এখন শিক্ষামন্ত্রী পার্লামেন্টে উনি যেটা সরি বলেছেন, আমি মনে করি ওইটাকে আরও সুন্দরভাবে, মানে আরেকটু, কিন্তু যদি মনে করেন তাদের অনুভূতি যদি আঘাত লেগে থাকে, আমার কথার মধ্যে যদি
ওইখানে কিন্তু আরো কিন্তু নরম ভাবে কিন্তু এটা বলা যেত, বাট এটা তার ভাষা জ্ঞান বা এটা তার। সুব্রত চৌধুরীও যেমনটা বলছিলেন যে আসলে স্পটে যে তাদের সাথে যে কমিউনিকেশন বা কথা বলাটা সেটি করলে আরো সহজ হতো না। উনি তো এই ধরনেরই লোক, জি এই ধরনের লোক, এই ধরনের লোক। উনি যদি ওয়ার্ল্ড টপকে যদি নকল ধরতে পারে, ছাত্রদের সামনে গিয়ে বাবারা কি বলছি বলো। আর আমাদের কথা হল কি, এই যে আমাদের কথার মধ্যে আমাদের দায়িত্ববোধ থাকা উচিত সবচেয়ে বড় কথা। এবং আমি যেই কথাটা বলছি, এই কথার জন্য আমার সরকার তারেক রহমানের সম্মিলিত একটা প্রচেষ্টাকে, একটা শুভ উদ্যোগকে যদি আমি একটা মন্ত্রণালয়ের দায়িত্বে বা আমার কারণে যদি এইভাবে যদি একটা যদি মানে অনাকাঙ্ক্ষিত এই যে পরিস্থিতি এইটা সৃষ্টি হয়, এটা আমাদের জন্য দুঃখজনক। তবে আমি মনে করি যেটা হয়েছে আজকেও কিন্তু এটা আমাদের প্রধান যে আমাদের বিরোধী দলের নেতা আমাদের জামাতের আমি উনি বলেছে যে আপনার দুঃখ প্রকাশের মধ্যে দিয়ে আমারও আপনার জন্য দুঃখ হয় বাতেন ভাই, এভাবে কিন্তু বলেছেন। তো আমার মনে হয় ওইখানে এই জিনিসটা শেষ হয়ে যাওয়া উচিত। কিন্তু এখন যেটা এক দফা যাচ্ছে, আমার এটার ভিতরে অন্য কেউ এখানে আবার যোগ সদস্য অন্য কিছু এটার মধ্যে মানে ইলমোটিভ নিয়ে কাজ করছে কিনা, আমার মনে হয় বাংলাদেশের সরকারের গোয়েন্দা সংস্থাগুলো আছে। এবং এই বন্যা পরিস্থিতির কারণে দেখেন আজকে যেই বন্যা পরিস্থিতির কারণে এই ছাত্রছাত্রী কিন্তু সবসময় পাশে দাঁড়িয়েছে, তাদের নিজের ব্যাগে বা নিজের খাবার দাবার নিয়ে কিন্তু তারা এই বন্যার্থীদের পাশে ওরা দাঁড়িয়েছে। তো এই ছাত্র সমাজ কিন্তু সবসময় আমাদের অগ্রপথিক এবং আমাদের শিক্ষণীয় করণীয় কিন্তু ওরাই কিন্তু আমাদের অনেক কিছু আমাদের গাইড দিয়েছে। বিগত এই যে আমাদের 5ই আগস্টের আন্দোলন আমরা তাই দেখেছি। আমার মনে হয় ওরা আমাদের বাচ্চা তুললো পিছন থেকে এই কলকাঠি নাড়ার মনে হয় যে ওদের এই মানে কারো প্ররোচনায় যাওয়া উচিত না। যেটা হয়েছে আমাদেরও যে মানে যার কথার কারণে আজকের এই তাদের সংক্ষুব্ধতাটা, আমরা ভবিষ্যতে আরও সতর্ক হব এবং এই ধরনের কথা বলে সরকারকে আমি বিব্রত করার এর আমি পক্ষে নাই। এবং আমার এই সন্তানগুলো ওদের আমি জানি না ওরা মানে কারো প্ররোচনা যাবে না, এটাই বিশ্বাস করি। বিশেষ করে এই ছাত্ররা যদি এখন যদি আমার চিটাঙ্গে যেখানে আমার বন্যার্থদের পাশে ওরা যদি একটু ছুটে যায়, মানুষের কাছে দোয়াও পাবে এবং সবাই আমরা অ্যাপ্রিসিয়েট করবো ওদেরকে। জি নিশ্চয়ই। অবসরপ্রাপ্ত কর্নেল আব্দুল বাতেন, 5ই আগস্ট থেকে মনে পড়লো সেটি হচ্ছে এই আন্দোলনের সঙ্গে কি 24 জুলাইয়ের আন্দোলনের কোনো সাদৃশ্য খুঁজে পাচ্ছেন কিনা, অনেকে সেটিও বলছে। আবার আরেকটা প্রশ্ন রাখতে চাই যে কথা বলার ক্ষেত্রে শব্দ চয়ন, রাজনীতিবিদদেরকে আরো সতর্ক হওয়া উচিত না? যেই কারণে আসলে সমস্যাগুলো সৃষ্টি হয়, যেই কারণে আমরা 5ই আগস্টেও দেখেছিলাম, সেই সময় জুলাই গণ অভ্যুত্থানের সময়ও দেখেছিলাম, এই শব্দ চয়নের কারণে আসলে এই যে বারবার রাস্তায় আন্দোলনে নামছে বিভিন্ন দাবি নিয়ে, সেগুলো আসলে সৃষ্টি হতো না, কি বলবেন? এখানে প্রথমত হলো ছাত্ররা তো একটা আন্দোলন করে সফলতা পেয়েছে ওই সময়, এবং এই ছাত্ররাও ছিল ওই সময়। তারা হয়তো তখন এসএসসি পরীক্ষার্থী ছিল, কেউ বা পরীক্ষা দিয়েছে। তো সেটা তাদের একটা এক্সপেরিয়েন্স আছে, অভিজ্ঞতা আছে। এবং আমাদের হয়তো মনে আছে যে এই ছাত্রদেরকে আবার পড়াশোনামুখী করতে কিন্তু একটু সময় লেগেছে, বেশ সময় লেগেছে। ওরা বিভিন্ন সময় দাবি দাবা করেছে, সিলেবাস সংক্ষিপ্ত করতে হবে, পরীক্ষা দেব না, এই করব, এই করে করে তারা বেশ সময় ক্ষেপণ করেছে। তো সেই অভিজ্ঞতাটা তো বেশি দূরের নয়। তো সেখান থেকে তাদের মধ্যে একটা অনুপ্রেরণা আসতে পারে যে আমরা তো একটা সরকারকে ফেলে দিতে পেরেছি, তো এখন একটা পরীক্ষা স্থগিত একটা বিষয়, পরীক্ষা স্থগিত করা তো কোনো বিষয় নয়, এর একটা বিষয় আছে। আর তাদের এটাও মনে আছে যে ওই সময় যে একটা বিখ্যাত, সেটাও সম্ভবত এই জুলাই মাসের এই কয় তারিখেই হয়েছিল ঘটনা, যে 14 জুলাই প্রধানমন্ত্রী যে 14 জুলাই তার ওই যে স্ল্যাং রাজাকার বলেছেন, সেটা তো একটা বিখ্যাত স্লোগান, তুমি কে আমি কে, রাজাকার রাজাকার, কে বলেছে স্বৈরাচার স্বৈরাচার। ঠিক একইভাবে ওরা কিন্তু এই স্লোগানটাও দিয়েছে বিভিন্ন গানে, তুমি কে আমি কে, ফার্মের মুরগি, কে বলেছে ওনার নাম, শিক্ষামন্ত্রীর নাম ধরে বলেছে আর কি। তো শিক্ষামন্ত্রী মহোদয়ের কিন্তু আরও দু একটা কথা আছে একেবারে রিসেন্ট পাস্টের, যেগুলো একটু ছাত্রদের তো স্মৃতিতে থাকার কথা। সব কিছু মিলে যেমন উনি ওই যে নকল করা যাবে না, পরীক্ষা হইতেই হবে, তারপরে ওই ছোট ছোট বাচ্চাদেরকেও বলছিল এই ধরনের কথা উনি। আগে আরও কিছু কথা আছে, আমি যেহেতু ওনার ব্যক্তি প্রসঙ্গ হয়ে যায় না বলি, বাট সব কিছু মিলিয়ে ছাত্রদের মধ্যে একটা বাংলাদেশে এলো এই প্রথম টাচলেস আরএকে সেন্সেশন ওয়াটার ক্লজেট। সৃষ্টি হয়েছিল, তো কোনো সন্দেহ নাই। এবং 24-এর আন্দোলন আর এটা আন্দোলনের মধ্যে প্রেক্ষাপট ভিন্ন। প্রেক্ষাপট মানে ওটা তো বৃহত্তর জাতীয় প্রেক্ষাপটে, আর এটা হচ্ছে একটা দাবি আদায়ের ব্যাপার। ওদের দাবিটাও কিন্তু ইনিশিয়ালি খুব সহজে ছিল। 13 তারিখের পরীক্ষাটা কোনোভাবে যদি একটু বিবেচনা করা, তার সবচেয়ে বড় বিষয় হলো
দাদা যে কথাটা বলছেন, আমার মনে হয় যে কোনো পর্যায়ের কেউ যদি যে ওদের সাথে কথা বলতো, তাহলে আমার মনে হয় এই আন্দোলনটা অর্থাৎ সরকারের যে কোনো সরকারের পক্ষ থেকে। আর শিক্ষামন্ত্রী যে বিবৃতিটা দিয়েছেন, রতন ভাই বলছেন যে হয়তো ভাষাও সেখানে উনি অন্য কথা বলতে উঠে আগে খুব সংক্ষিপ্ত আকারে একটু বলেই তো ওনার প্রসঙ্গে চলে গেছেন। তো শুধু যে এইটার জন্যই বলা সেটাও কিন্তু হয় নাই। যারা ভুক্তভোগী অথবা যারা ক্ষুব্ধ তারা কিন্তু অনেক কিছু বিবেচনা করে, উনি ভালো করে বলে নাই এভাবে ক্ষমা চাইলে তো আমরা ক্ষমা করব না, বিভিন্ন ধরনের প্রসঙ্গ হতে পারে। তো সব কিছু মিলিয়ে 24 এখানে না নাই মনে হয় ভালো হবে। তবে ওরা কিন্তু ওই ছাত্র যারা ওখানে অংশগ্রহণ করেছিল, এটুকুই আমার। জি, অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, আন্দোলনে অনেককেই দেখা গেছে যে যারা এইচএসসি পরীক্ষার্থী নয়, ভুয়া আইডি কার্ড বানিয়ে তারা নিয়ে এসেছে। মাদ্রাসার শিক্ষার্থীরা এসেছে যারা আসলে এইচএসসি সমমানের পরীক্ষার্থী নয়, পুলিশকে মারতে দেখা গেছে। আমরা বেশ কিছু ঘটনা ইতিমধ্যে দেখেছি। কোনো আন্দোলন হলেই আসলে সেই আন্দোলনকে ভিন্ন খাতে নেবার জন্য বিভিন্ন মহল থেকে কি তৎপর হয়ে ওঠে কিনা, এই বিষয়ে আপনার কাছে আসবো। একটি বিরতি নিয়ে ফিরছি। কঠিন কথা সহজে অনুষ্ঠানে এই পর্যায়ে একটি বিরতি নিচ্ছি, সঙ্গেই থাকুন। সব হয়ে যাচ্ছে হাতের ইশারা, কারণ বাংলাদেশে এলো এই প্রথম টাচলেস আরএকে সেন্সেশন ওয়াটার ক্লোজেট। হাতের ইশারাতে ডুয়াল ফ্লাশিং সিস্টেম থাকায় রাখে জীবাণুমুক্ত। এছাড়াও রয়েছে ইমার্জেন্সি ম্যানুয়াল ফ্লাশ, রিমলেস ডিজাইন এবং ওয়াটার সেভিং ফিচার। আলো ছায়া কত মায়া মিশে আছে তুমি আমি জুড়ে আপন মনে। স্বাগত আরো একবার কঠিন কথা সহজের আজকের আয়োজনে। অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, যেমনটা বিরতির আগে প্রশ্ন রেখেছিলাম যে আন্দোলনে অনেককেই দেখি আসলে যারা শিক্ষার্থী নয় কিন্তু ভুয়া আইডি কার্ড বানিয়ে নিয়ে এসেছে, এবং পুলিশকে মারতেও আমরা দেখেছি, সংঘর্ষের ঘটনা ঘটেছে। কোনো আন্দোলন হলেই এই যে সেই আন্দোলনকে ভিন্ন খাতে নেবার জন্য বিভিন্ন মহল কি তৎপর হয়ে ওঠে কিনা? এবার একটু ভিন্ন প্রেক্ষাপট। জি, ওই যে দিল্লীশ্বরী যিনি বসে আছেন, উনি তো বহু ধরনের উস্কানি দিচ্ছে, তৃণমূলে দিচ্ছে। তারপরে কয়দিন আগে বলল উনি আসিবে কি আসিবে না, এইটা নিয়েও তো আপনারা মিডিয়া খুব হইচই লাগিয়ে দিয়েছেন। তো স্বাভাবিকভাবে এইখানে যারা আছে তারা তো এইসব আন্দোলনের মধ্যে এর সময়ও দেখেছি, ইউনুস সাহেবের সময়ে ওই যে আনসারদের আন্দোলন হলো না, সেখানে তো ওদের পোশাক পরে ঢুকে গেছে ছাত্রলীগ যুবলীগ। এবং যারা অন্যান্য নেতারাও যারা দেশে বিদেশে আছে, খুব ভোগ বিলাসে আছে, শেখ হাসিনা বলতে আমি এদের সবাইকে নিয়ে ঢুকে যাব, তো আসুক না, আমরা তো ওয়েলকাম করবো। কিন্তু তার আগেই দেশে একটা অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করার জন্য সব রকমের চেষ্টা তারা করে যাবে। আমি নিজে দেখলাম, আপনি যেটা বললেন, অনেক বয়স্ক ছেলে মেয়ে যারা ইন্টারমিডিয়েট পরীক্ষার্থী মনে হয় নাই, এরকম শয়ে শয়ে তারা ঢুকেছে। এবং বহু জায়গায় আমি দেখলাম তারা আওয়ামী লীগের, নিষিদ্ধ আওয়ামী লীগের স্লোগানগুলো এখানে দিয়েছে। তো তার মানেটা কি? তার মানে যে কোনো একটা ইস্যুকে কেন্দ্র করে পতিত স্বৈরাচারের দোসর বা তাদের সাথে যারা সংশ্লিষ্ট তারা এইসব আন্দোলনে, আমি বলবো অপশক্তি সরকার এবং রাষ্ট্রকে বিব্রতকর পরিস্থিতি সৃষ্টি করার জন্য কাজ করে যাচ্ছে। এটা তো অস্বাভাবিক কিছু না। তো সেই জায়গায় আমাদের আইনশৃঙ্খলা বাহিনী বা গোয়েন্দা সংস্থা, উনি যেটা বললেন যে এটা অনুসন্ধান করা উচিত, এখানে কী অবস্থা, কিভাবে এটা শুরু হইলো। আর এই ধরনের এই যে খুবই দুঃখজনক, চট্টগ্রামের শিক্ষা বোর্ডের গেট ভেঙে ছাত্ররা নিয়ে যাচ্ছে, এটা তো কোমলমতি ছাত্রদের করার কথা না। জি, এইখানে অনেক ধুরন্ধর কিছু লোকজন এখানে ঢুকেছে, তারা এই ধরনের কর্মকাণ্ডগুলো করবে, গাড়ি ভাঙচুর করবে, হ্যাঁ, তারপরে সরকারি কর্মকর্তা পেলে ওদের উপর নানা রকম নির্যাতন করবে, গালাগালি দেবে। তো সেই কারণে আমি বলি এনাফ ইজ এনাফ।
আমরা এই মুহূর্তে বর্তমান সরকার মাত্র 6 মাস হবে, যে কোনো ইস্যুতে জনগণ বা ছাত্ররা রাস্তায় নেমে যাবে, এটা অ্যাকসেপ্টেবল না। জি, আমি সরকারের যারা দায়িত্বপ্রাপ্ত আছেন শীর্ষ পর্যায়ে তাদেরকে অনুরোধ করব যে আপনারা জনগণের বা বিভিন্ন পেশাজীবীদের বিভিন্ন দাবি দেওয়া আন্দোলন খুব দ্রুততম সময়ে টেবিলে বসে এগুলোকে আপনাকে সমাধান করতে হবে। জি। রাস্তায় কোনো ধরনের মিছিল মিটিং আমরা পাচ্ছি না, কত বছর আর করব? হ্যাঁ, সুতরাং একটু শান্তিতে দেশের মানুষ 18 কোটি মানুষ যাতে সহাবস্থান করতে পারে সবাইকে নিয়ে, এক্সেপ্ট স্বৈরাচারের দোসর ছাড়া, আমরা একসাথে বসবাস করতে চাই। বাংলাদেশকে আমাদের বা প্রধানমন্ত্রীর স্বপ্নের বাংলাদেশ আমরা গড়ে তুলতে চাই। জি, নিশ্চয়ই। কামরুজ্জামান রতন, 24 জুলাই আন্দোলনের পর থেকেই আমরা দেখেছি যে শিক্ষার্থীরা কিছু হলেই রাস্তায় নেমে যায়, এমনকি এই যে যেমনটা অ্যাডভোকেট সুব্রত চৌধুরী বলছিলেন, এক কলেজ আরেক কলেজে যে ভাঙচুর হামলা, সেই ধরনের মারধর করে এমন ঘটনাও আমরা দেখেছি। সেই ক্ষেত্রে এই যে প্রবণতা, এটি আসলে কেন শুরু হলো? শিক্ষার্থীরা কি আসলে অসহিষ্ণু হয়ে উঠেছে, নাকি যেমনটা অ্যাডভোকেট সুব্রত চৌধুরী বলছিলেন পতিত সরকারের সাথে যারা সংশ্লিষ্ট ছিলেন তারাও আসলে এর পেছনে আছে? এই প্রবণতা কি চলতেই থাকবে কিনা, বা এই প্রবণতা যে চলছে অন্তর্বর্তীকালীন সরকারের সময় আমরা দেখেছি, সেটি কি এর কারণেই কিনা, কি বলবেন? না, যে কোনো আন্দোলনে একটা কুচক্রী মহল, আর এটা তো প্রতিষ্ঠিত একটা সত্য, এটা ভিজিবিলি এবং নৈতিক সব দিক থেকে তো আমরা জানি যে পাশের দেশে যে যিনি বসে আছেন, যিনি ডিসেম্বরে আসবেন, ওনার তো একটা প্লট থাকবেই। কিন্তু আমার কথা হলো, প্রথমে আমি যেটা বলেছি, আমরা নন ইস্যুকে ইস্যু বানানো বা কোনো ধরনের সুযোগই আমরা দেবো কেন? আজকে এই যে আমাদের কর্নেল বাতিল সাহেব, উনি কিন্তু আমাদের শহীদ আনোয়ারা উচ্চ বিদ্যালয়ের উনি প্রিন্সিপাল ছিলেন। সুব্রত দে আমার দাদা, উনি কিন্তু একটা আইনের একজন পতিত যশ একজন কিন্তু মানুষ। ওনারা দেখেন রিজনেবলি যা বলেছে, তারপর আমি আমার দল করি, আমার দলের পক্ষে তো আমার কথা বলতেই হবে, দলের পক্ষে না, যেটা যৌক্তিক সেটাই কথা বলবো। দেখেন আমাদের রিজভী আহমেদ, আমার দলের যুগ্ম মহাসচিব, আমার মুখপাত্র, উনি কিন্তু স্পষ্ট বলেছেন করোনার সময় আমাদের করোনাকে উপলক্ষে আমরা দীর্ঘদিন আমরা ক্লাসেই যাইনি, তারপরে বিভিন্ন আন্দোলন সংগ্রামে কিন্তু ওই ডেটগুলো দেখে কিন্তু আমরা কিন্তু ইজিলি এগুলো আমরা চেঞ্জ করে দিচ্ছি পরীক্ষার ডেটটা। তো আমার এত বড় ডিজাস্টার প্রাকৃতিক হওয়ার পরে আমি 2-3 দিন তো আমি ইজিলি আমি এটা করিয়ে দিতে পারতাম, কিন্তু এইটাকে নিয়ে বা এইটাকে ঠিকমতো হ্যান্ডেলিংটা না করতে পারাটা, এটা আমি জানি, এটা কি আমি তো অবশ্যই জানি যে এইটা ওই ডিপার্টমেন্ট বা ওই মন্ত্রণালয়ের এটা হ্যান্ডেলিং করার কথা, বা উনি কাদেরকে সম্পৃক্ত করেছেন, ডিসিএসপি তাদেরকে সম্পৃক্ত করার আমরা কথা শুনেছি। সোজা কথা হলো যেটা হয়েছে, সুব্রত দা, এনাফ ইজ এনাফ। এইটা নিয়ে আমার ওই 24-এর প্রেক্ষাপট, হ্যাঁ, ওরা সবসময় ছাত্র সমাজ, সেটা আমার 47 থেকে আমাদের ইতিহাসের যে ধারাবাহিকতা আন্দোলনের, সেখানে সবসময় ছাত্ররা ছিল। কিন্তু এই 5 মাস একটা সরকার, এই সরকারের এত ভালো উদ্যোগের পরে কারো প্ররোচনা, আমি প্রথম থেকে বলেছি, এই ছাত্র আমাদের সন্তান ভাইদেরকে এখান থেকে এখনই ফিরে আসা উচিত। আর তারা আন্দোলন সংগ্রাম করবা, বা এটা তো ফ্যাসিস্ট সরকার না, এই ছাত্ররা ওনাদের বাবা মা পরিবারই তো এই সরকারকে এইভাবে রাষ্ট্র ক্ষমতায় দায়িত্ব দিয়েছেন। সুতরাং আমার মনে হয় গার্ডিয়ান লেভেলের যারা আছে সন্তানদের, মানে এই তাদের সবারই একটু এই ব্যাপারে কাউন্সিলিং করে, আমার মনে হয় এটাকে আর বাড়তে দেওয়া কখনই ঠিক না। আর এইখানে আমরা যারা ভবিষ্যতে আমরা দায়িত্বশীল, বা ওইখানে যদি আমাদের কখনো যদি আমাদের কোনো অবহেলা বা আমাদের মানে কথায় বলেন কাজের মধ্যে যদি আমাদের গলতি আমরা করেও ফেলি, ভুল তো আমার হতেই পারে, কিন্তু সেই ভুলটার থেকে আমি নিজেকে আত্মশুদ্ধি প্রতিশ্রুতিতে আমি নিজেকে আমি পরিপক্ক করব। আর একটা হলো এই যে যাদেরকে দাবার গুটি হিসেবে ব্যবহার করা হয়, এই মুহূর্তে এইটার যদি থেকে থাকে, আমি বিশ্বাস করবই না যে এটা থাকবে, কারণ মাত্র 5 মাসের সরকারের বিরুদ্ধে এই ধরনের একটা ইয়ারকে কেউ কিন্তু অ্যাকসেপ্টও করবে না। সুতরাং আমার মনে হয় এখন সমাধান যেটা, আমার বন্যার্থদের পাশে দাঁড়ানো উচিত। তারপরে এখানে যতগুলো আমার পরীক্ষা হয়েছে, এটারও তো একটা সমাধান দিয়েছে, তো যে এরপরে আরেকটা যে তারা পরীক্ষা নেবে বা ও প্রশ্নপত্র হার্ড হয়েছে, এটাও কিন্তু সত্য। সুতরাং ওই প্রশ্নপত্রের যারা সহজভাবে উত্তরটা দিতে পারেনি বা পরীক্ষা খারাপ দিতে পারেনি, আবার তো সুযোগ আছে। কিন্তু আমরা আরেকটা শুনেছি, এই যে পরীক্ষার যে সিস্টেম এবং পরীক্ষার যে প্রশ্নপত্র, এটা নাকি বিগত সরকারেরই একটা ধারাবাহিকভাবে এটা করে গিয়েছে। তো সুতরাং এইখানে কিন্তু আমরা নতুনভাবে এই সরকার এসে যে এই যে আমাদের প্রশ্নপত্রের যে নীতিমালা বা এই আঙ্গিকে যে সিস্টেমটাকে কিন্তু ব্রেকডাউন করে কিন্তু এই প্রশ্নপত্রটা হয় নাই। তো যাই হয়েছে, আমি আমার কথাটা এটুকু বলতে চাই,
যদি আমার ভিতরে বা আমার মন্ত্রণালয়ের কেউ যদি করে থাকে, আমার ছাত্র ভাইদের কাছে বিনীত অনুরোধ, বাবা তোমরা এর থেকে ফিরে আসো। এবং যারা পিছনে থেকে থাকে, আমার মনে হয় এই ধরনের কুচুকরি মহলটা তারাও কিন্তু বেরিয়ে আসবে। সুতরাং এটা নিয়ে আর ঘোলা করে বা এটার মধ্যে মাস স্বীকার করতে যাওয়ার কোনো চেষ্টা, অপচেষ্টা কারিও করা ঠিক না। জি, অবসরপ্রাপ্ত কর্নেল আব্দুল বাতেন, একটা সময় ছিল যখন আন্দোলন হলে আমরা দেখতাম যে দারুণ সব স্লোগান, আমরা অনেক ভালো ভালো কিছু স্লোগান দেখতাম, সেই কারণে বলা যায় আমাদের যে রাজনৈতিক স্লোগানগুলো সেগুলো বেশ সমৃদ্ধ ছিল। কিন্তু এখন স্লোগানের নামেই আমরা দেখি যে গালিগালাজ করা হয়, গালিগালাজের নামে আসলে স্লোগানগুলো দেয়া হয়। সেক্ষেত্রে 5ই আগস্টের পরে আমাদের যে রাজনৈতিক স্লোগান কিংবা ভাষাগত যে পরিবর্তন এবং আগের যে স্লোগান নিয়ে আমি কথা বলছিলাম, এই পরিবর্তন নিয়ে কি বলবেন? জেনজি জেনারেশনের ভাষা কিংবা আগেকার দিনের যে আমাদের স্লোগানগুলো, দুটো নিয়ে আপনার মতামত কি? আমি একটু পিছন থেকে কথা বলি, মানে আমি যেটা আমার বয়সের কারণে আমি মনে করেন বাংলাদেশের শুরুর দিকের যে রাজনীতি সেটাও দেখেছি, রাজনীতি করার সুযোগ না থাকলেও দেখেছি, বা ইভেন তারও আগের যে পলিটিক্যাল কালচার ছিল সেটাও দেখার সুযোগ আমার ছিল, বা আমরা বই পুস্তক পড়েছি, আমাদের যারা অভিজ্ঞ রাজনীতিবিদ আছে দাদাও দেখেছেন। তো যত দিন গেছে পলিটিক্যাল কালচারের অবনতি হয়েছে। পলিটিক্যাল কালচার বলতে একে অপরের প্রতি যে শ্রদ্ধাবোধ বা উষ্মা প্রকাশ করা, কারোর সমালোচনা করা, এই যে ভাষা প্রয়োগ, এই বিষয়গুলোর ক্রমান্বয়ে অবনতি হয়েছে। আগে যে স্বাধীনতা ছিল বা শ্রদ্ধাবোধ ছিল যে ঠিক আছে সে আমার প্রতিপক্ষ, অথবা তার একটা ভুল হয়েছে, অথবা সে একটা অন্যায়, তার দ্বারা একটা অন্যায় করেছে, আমি সংক্ষুব্ধ হয়েছি, আমি ক্ষতিগ্রস্ত হয়েছি, এইটা প্রকাশ করার ক্ষেত্রেও কিন্তু ভাষার যে শালীনতা বোধ অথবা আমার রুচিবোধ সেটাও কিন্তু প্রকাশ ঘটে। তো এই জিনিসগুলো আমরা ক্রমান্বয়ে দেখছি যে আস্তে আস্তে খুব অবনতির দেখে গেছে। 24-এর আন্দোলনের সময়ও কিছু কিছু স্লোগান ব্যবহার হয়েছে যেগুলো হয়তো না হলে ভালো হতো। তো এখন তো সেই ধারাবাহিকতাই এখন আমার মনে হয় এই এখন যে স্লোগানগুলো হচ্ছে, স্লোগান কিন্তু মানে একটা শিল্প হইতে পারে, একটা আর্ট হইতে পারে, তাই না? তো পদ্মা মেঘনা যমুনা তোমার আমার ঠিকানা, এটাও তো একটা স্লোগান, এরকম সুন্দর স্লোগান হইতে পারে। তো কিন্তু আমরা মনের ভাব প্রকাশ করার জন্য, ক্ষোভ প্রকাশ করার জন্য বা একটা অনুভূতি প্রকাশ করার জন্য অনেক সময় আমরা খুব শক্ত ভাষা অথবা লোকাল স্ল্যাং আমরা অনেক কিছু ব্যবহার করে থাকি। এগুলো আসলে কাম্য না, বিশেষ করে শিক্ষার্থীদের কাছ থেকে এগুলো কাম্য না। এবং এক্ষেত্রে কিন্তু আমাদেরও দায়িত্ব আছে। আমরা যারা বড়রা বলতে আমরা যে বড় রাজনীতি করি, ইভেন শিক্ষক রাজনীতি, সেখানেও কিন্তু আমাদের দায়িত্ববোধের একটা জায়গা আছে। ওরাও কিন্তু আমাদের কাছ থেকে শিখে, অনেক সময় আমরা শিক্ষকরা প্রতিপক্ষকে ঘায়েল করার জন্য ক্লাসরুমে যেও হয়তো আমরা কথা বলি, প্রতিপক্ষের নিন্দা করতে যায়, হয়তো আমরাও অসতর্কভাবে এমন অনেক শব্দ প্রয়োগ করে থাকি যেটা করা উচিত না। এইসব কারণে সামগ্রিকভাবে যদি বলি আমরা আমাদের পলিটিক্যাল কালচারের, এটা যদি আমরা পলিটিক্যাল কালচার বলি বা সামাজিক কালচার বলি বা যে কোনো ইস্যুতে ভাষা প্রয়োগের কথা বলি, এগুলো ক্রমান্বয়ে আমরা অবনতির দিকে যাচ্ছে, এটা তারই বহিঃপ্রকাশ। জি, অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, শিক্ষার্থীদের অধিক আন্দোলন, এই যে প্রবণতা আমাদের শিক্ষা ব্যবস্থা কতটুকু ক্ষতিগ্রস্ত করছে কিনা এবং দক্ষ জনশক্তি তৈরিতেও আসলে কোথাও কোনো ঘাটতি থেকে যাচ্ছে কিনা, এই বিষয়ে কি বলবেন? এবং দিন শেষে যে জনদুর্ভোগগুলো সৃষ্টি হয়, যে আমাদের তো বিরাট অভিজ্ঞতা, তাই না? 52 থেকে তো ছাত্র আন্দোলন, ভাষা থেকে শুরু, হ্যাঁ, তারপরে তো 62-এর শিক্ষা আন্দোলন, 69-এর গণঅভ্যুত্থান, 71-এর মহান মুক্তিযুদ্ধ, পরম্পরায় 90-এর আন্দোলন। তো ছাত্রদের আন্দোলন কিন্তু সবসময় গৌরবোজ্জ্বল ভূমিকা। দুর্ভাগ্য আমাদের গত কিছুদিন ধরে সেই আন্দোলনটা আমরা দেখি না, ক্যাম্পাস ভিত্তিক আন্দোলন। ছাত্রছাত্রীদের দাবি দেওয়া, তাদের খাওয়া দাওয়া, ডাইনিং হল, থাকার ব্যবস্থা, এবং আরও ওখানে যে ওই যে কি ফ্লোরিং করে গেস্ট হাউসে থাকে, হ্যাঁ, এগুলোর থেকে ছাত্ররা যাতে একটা ভালো পরিবেশে আরও হলগুলো কনস্ট্রাকশন করা, ছাত্রাবাসের উন্নয়ন, এইসব আন্দোলন আমাদের সময়ে ছিল। এমনকি শিক্ষা নীতি নিয়ে বহু আন্দোলন আমরা করেছি, যুগে যুগে আমরা আন্দোলন করেছি, এবং সরকারকে অনেক সময় আমরা বাধ্য করেছি এই আন্দোলনের সুফল
পাওয়ার জন্য। সরকার ভালো সরকার হলে সেটা মেনে নেবে। তা আমি চাইব যে এই পরীক্ষা বর্জন করা, শিক্ষামন্ত্রীর পদত্যাগ অ্যান্ড সো অন, আরও কিছু তারা চাচ্ছে, এইগুলো কোনো ছাত্র আন্দোলন না। আমাদের মূল জায়গায় ফিরে যেতে হবে। এই সরকারকে আমরা এই শিক্ষানীতি প্রণয়নের আন্দোলনটা করতে পারে আমাদের ছেলেমেয়েরা। জি, হ্যাঁ, শিক্ষার মান উন্নয়ন। এই যে গত 17 বছর সমস্ত বিশ্ববিদ্যালয় দলীয় রাজনীতির প্রভাবে এইখানে যে নষ্ট হয়ে গেছে পরিবেশ, এবং আমাদের শিক্ষক সমাজ তারা ছাত্রছাত্রীদের পড়াশোনার প্রতি নজর না দিয়ে নিজেরা রাজনৈতিক সুবিধা আদায়ে অধিক সংখ্যক দলদাসে পরিণত হয়েছে। আমরা সেখান থেকে আমাদের মুক্ত হতে হবে। এটা তো আমাদের একটা গত আন্দোলনেরও তো এটা একটা মূল ইস্যু আমাদের, যে শিক্ষা ব্যবস্থা এবং প্রাইমারি থেকে শুরু করে মাননীয় প্রধানমন্ত্রী বারবার কিন্তু এইসব কথা সংসদে বলতেছেন। প্রাথমিক উচ্চ মাধ্যমিক থেকে শুরু করে বিশ্ববিদ্যালয় পর্যন্ত আমাদের যে লেভেল ছিল আগে, যেটাকে আমরা অক্সফোর্ড বলতাম, সেটা তো নাই। এখন প্রাইভেট ইউনিভার্সিটিগুলো কিছুটা হয়তো তারা করেছে, কিন্তু আমাদের পাবলিক ইউনিভার্সিটিগুলো নষ্ট হয়ে গেছে। অথচ এক সময়ে পাবলিক ইউনিভার্সিটির ছাত্রছাত্রীরা অনেক মেধাবী ছিল, তারাই সমাজে বিভিন্ন জায়গায়, আপনি প্রশাসনে যান, সিএসপি কারা হতো, পাবলিক থেকেই তো গেছে। ইপিসিএস কারা হতো, বিসিএস কারা হতো, আমরা তো দেখেছি। এবং অধিকাংশ হচ্ছে পাবলিক ইউনিভার্সিটির ছেলেমেয়েরা। সেই জায়গাটা কিন্তু আমরা লস করে ফেলেছি। সুতরাং এখন আমাদের সকলেরই উচিত, এবং ছাত্রছাত্রীদের এইসব ব্যাপারে আমার মনে হয় ওরিয়েন্টেশন কোর্স করা উচিত। আরে ভাই মিলন, আপনি এগুলো করেন না কেন? আপনি যে শুধু পরীক্ষার সময় ছোটাছুটি করেন, আমি সেটা চাই না। তুমি সারা বছরেই ছোটাছুটি করো, ছাত্রদের মন মানসিকতার পরিবর্তনের আন্দোলনটা করো, তাদের দেশপ্রেম। এই যে আমাদের ছেলেমেয়েরা বিদেশে চলে যায়, এখানে ভালো সুযোগ সুবিধা নাই বলেই তো যাচ্ছে, এবং অত্যন্ত প্রধানমন্ত্রী এই বিষয়টি নিয়ে বলেছিলেন। হ্যাঁ, কষ্টকর জীবনযাপন করে সেখানে গিয়ে, অধিকাংশটা হচ্ছে ওই যে কি বলবো, টেকনিক্যাল কাজ টাজ করে, গৃহ নির্মাণও। আমরা তো এটা চাই না। আমাদের দেশের ছেলেমেয়েরা দেশে থাকুক, পড়াশোনা করুক, এবং পড়াশোনার পরিবেশটা, প্রাথমিক শিক্ষা নষ্ট হয়ে গেছে, কি বলবো। আর আরেকজন ছিল না প্রধানমন্ত্রী, শেখ হাসিনা, উনি তো বলেই দিত যা বেশি করে নম্বর দিয়ে দাও, ফেল দেখানো যাবে না, হ্যাঁ, সবাই স্টার মার্ক দিয়ে দাও। না না, এটা আমাকে নুরুল ইসলাম নাহিদ আমাকে নিজে বলেছে যে ভাই উনি তো চাচ্ছেন এগুলো করতে, তাহলে আপনি করেন কেন? আপনি পদত্যাগ করে চলে আসেন। তো সেটা তো কেউ করেন, 20 পেলেই পাস করে দিত। শুধু পাস না, স্টার মার্ক আর কি, গ্রেড এগুলো। তো যে দেশের প্রধানমন্ত্রী আমাদের ছেলে মেয়েদের ভবিষ্যৎ নষ্ট করে গেছে, আমরা কি সেই ধারাবাহিকতায় থাকবো? আমরা এই যে পরিবর্তনটা করেছি, একটা উন্নত মানের দেশ, মানবিক দেশ তৈরি করার জন্য, এবং সেখানে তরুণ সমাজের সম্পৃক্ততা বাড়াতে হবে। জি, কামরুজ্জামান রতন, এবার একটু ভিন্ন আঙ্গিকে যদি বলি, এই যে শিক্ষানীতি নিয়ে আগে যে আন্দোলন হতো, কিংবা শিক্ষা ব্যবস্থার উন্নতি নিয়ে, যেটি নিয়ে অ্যাডভোকেট সুব্রত চৌধুরী বলছিলেন, সেক্ষেত্রে আমাদের শিশুদের এক্সট্রা কারিকুলাম যে অ্যাক্টিভিটিস, সেটার সুযোগ আসলে বরাবরই কম আমরা দেখতে পাই। খেলার মাঠ নেই, বা খেলাধুলার পর্যাপ্ত যে সুযোগ সুবিধা সেগুলো নেই, শারীরিক ব্যায়ামের সুবিধা নেই, ফলে তারা শারীরিকভাবে দুর্বল, কিংবা রোগ প্রতিরোধ ক্ষমতাও তাদের কম দেখা গেছে। বাবা মায়ের প্রত্যাশা মেটাতে ক্লাসের চাপে তারা অন্য কিছু করার সময়ও পায় না। এখন কোচিং ক্লাস সবকিছু মিলিয়ে নানা ধরনের আসলে পড়াশোনার চাপে থাকে, সেই ক্ষেত্রে তাদের মানসিক বিকাশও বাধাগ্রস্ত হয়। এটির দায় কি আমাদের শিক্ষা ব্যবস্থার কিনা, বা শিক্ষা ব্যবস্থার কি কোনো কম দায় কিনা, বা উন্নতির জন্য আসলে কেন শিক্ষা ব্যবস্থা পিছিয়ে, কি বলবেন? আমরা সবাই জানি ফ্যাসিস্টের আমলে শিক্ষা ব্যবস্থা কোথায় নেমে গিয়েছিল। দেখেন, এই যে বাজেট গেল 1 মাস 9 দিনের, যে আমাদের একটা প্রাণবন্ত একটা বাজেট আলোচনার মধ্যে সবচেয়ে বেশি বাজেট কিন্তু এই শিক্ষা খাতে আসছে, এবং এইখানে শিক্ষার উপর, এডুকেশনের উপর যে রিসার্চ, যে বাংলাদেশে এলো এই প্রথম টাচলেস আরএকে সেন্সেশন ওয়াটার ক্লজেট। বিভিন্ন একটা ডিপার্টমেন্ট অলরেডি সরকার এটাতে জোর দিয়েছে। তো এটার মধ্যে দেখেন, এবং খেলাধুলাকে ব্যাপারে প্রমোট করা, এবং পেশা হিসেবে খেলাধুলাকে নেওয়ার জন্য সরকার যে মাঠের ব্যবস্থা করা, প্রতিটি উপজেলায় একটা করে মাঠ,
তার মানে কি আমি এই পড়াশোনার মেধা বিকাশের পাশাপাশি আমার এই যে খেলাধুলা এবং সৎ কাজের মধ্যে এঙ্গেজ রাখা, কেউ সংস্কৃতির মধ্যে থাকবে, মানে যেই কাজটা করলে এই উড়ন্ত বয়স থেকেই মানুষ যেন একটা পজিটিভ অ্যাটিটিউডের দিকে চলে যায় এবং পরিবারের বাবা মা যেন এই সন্তানকে কখনো দুশ্চিন্তার মধ্যে না পড়ে যায়। আজকালকে দেখেন যেটা বাস্তবতায় বাংলাদেশে কোন পর্যায়ে গেলে মাদক, তারপরে এই যে মানে ইভটিজিং এবং টিভিতে এবং এই যে মোবাইলের মাধ্যমে যে যে জুয়ার প্রচলনটা যেটা তৈরি হয়েছে, এটা বাস্তবতা। এর থেকে গভর্নমেন্টকে কোন পর্যায়ে গেলে মৃত্যুদণ্ডের মতো আইন এই সরকারকে করতে হয়েছে। সমাজকে এই মানে পরিবর্তনের জন্য একটা মানে ধ্বংসস্তূপ থেকে এই শিক্ষা এবং এই শিক্ষা সমাজকে কিন্তু তারেক রহমান কিন্তু এইভাবে কিন্তু নিজেকে কিন্তু চিন্তা করেছে। এবং একটা সবচেয়ে ব্যাপার দেখেন, আমি তারেক রহমান তার নিজের এক সন্তান আছে, উনি বিদেশে থেকে প্রতিটি জায়গায় আমরা যেটা শুনেছি কৃষক কার্ড, তারপরে এই যে ফ্যামিলি কার্ড, সবগুলো এই কনসেপ্ট কিন্তু আজকে উনি কি বলেছে ইউনিভার্সাল কার্ড দিয়ে, মানে কি পুরো বাংলাদেশের নাগরিকগুলোকে একটা কার্ডের মধ্যে আনবে যেখান থেকে তার জীবনযাত্রা, তার চিকিৎসা, তার আয় ব্যয়, তার মানে জীবন মানের জন্য প্রতিটা জায়গায় যেটা বিদেশিতা হয়, এই চিন্তা থেকে উনি দেশকে এগোচ্ছেন। এবং আজকের সবচেয়ে আমার মানে দুঃখ লাগতেছে আজকের এত প্রাণবন্ত একটা আলোচনা যেখানে দুই প্রধান নেতা বিরোধী দল সরকারি দল বলেছে যে এই সফলতাটা আমাদের সবার, জুলাই আমাদের সবার, যাকে উদ্দেশ্য করে 5ই আগস্ট এই সবার দাবির পরিপ্রেক্ষিতে কিন্তু 5ই আগস্ট এই জুলাই যোদ্ধাদের তাদের একটা স্মৃতি আমাদের যে জাদুঘর ওইটা উদ্বোধন হচ্ছে এবং ওইখানে জুলাই যোদ্ধাদের যারা যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের যেন এই যে বিভিন্ন প্রণোদনা যেটা দেওয়া হচ্ছে, সহযোগিতা করা হচ্ছে, এটা যেন সঠিকভাবে সুন্দর সমবন্টনের মাধ্যমে মানে এটা। এখন আমার বিনীতভাবে আবারও বলতেছি, ওনাদের সামনে আমার জ্ঞান দেওয়া ঠিক না, এই ছাত্রদেরকে দায়িত্বশীল হতে হবে। হতে পারে তারা ছোট, তাদের মধ্যে আমি মনে করি টলারেন্স, মিউচুয়াল জাস্ট ট্রাস্ট এবং রেসপেক্ট ফর ইচ আদার। এই যে শিক্ষকের প্রতি এখন জানেন এক শিক্ষককে বলে আপনি আমাকে শিক্ষক যেদিক দিয়ে যেত আমরা ওদিক দিয়ে হাঁটতামই না, ওই টিচারকে দেখা যাচ্ছে এখন শিক্ষকের সাথে আরে কেমন আছেন আপনি, মানে মনে যে ফ্রেন্ডলি, হ্যাঁ ফ্রেন্ডলি ভালো, যদি তুমি শিক্ষার জন্য তুমি বন্ধু হিসাবে তাকে যদি শিক্ষার জন্য তাকে যদি এইভাবে তুমি মানে একেবারে তাকে যদি বন্ধু বানাও সেটা কিন্তু অ্যাকসেপ্টেড। মানে এই বন্ধুটা যদি হয়, আমি ধরেন কেউ একটা সিগারেট খেলাম, ওই সিগারেট শিক্ষকও খেলো ছাত্রও খেলো, এই জায়গাটা আমি জানি না আপনার সাথে একমত হবে কিনা, এই ধরনের ঘটনা আমরা দেখছি। একটা শিক্ষকের সাথে একটা যে একটা ডিস্টেন্স থাকতে হয়, একটা ভয় থাকতে হয়, শ্রদ্ধাবোধ থাকতে হয়, আমার কেন জানি মনে হচ্ছে এটা কিন্তু আসলে অভাব। ধরেন এখন আমি কথাটা বললাম, আমার ছাত্র ভাইরা যদি আমার উপর, আমি কি করব? আমি বিনীতভাবে বাবা আমি যা দেখছি আমি তাই বলছি, আমার 3 সন্তান আছে, ওরা কিছু হলে বলে তোমার সমস্যাটা কি, এই ধরনের ল্যাঙ্গুয়েজটা কিন্তু আমরা কিন্তু অভ্যস্ত ছিলাম না। এই ধরনের আমি আমার বাবা আমাকে কখনো কিন্তু আমি বলতে শুনি নাই, বাবা ঠিক আছে আমি চুপ করে রয়েছি। বাট এইটা কেমন জানি এই জেনারেশনের জেনজিরা, আমার মনে হয় এটা আমি পজিটিভলি দেখতে চাই, তাদের আমি দোষারোপ করতে চাই না, শুধু এতটুকু বলতে চাই মানার মধ্যে কামিয়াবি। এই যে তোমাদেরকে শিক্ষককে মানে, বাবা মাকে মানো, ওস্তাদজিদেরকে মানো এবং মানতে মানতে দেখবা এই সমাজ রাষ্ট্রের মধ্যে আমরা আলোকিত বাংলাদেশ দেখবো। বাবা এই যে আজকে দেখেন, আমি প্রথমই তো বললাম আমার বন্যার্থদের পাশে এই বাচ্চাদেরকে আমি দেখেছি, তারা নিজের সহায় সম্বল করে তারা মানে ছুটে গিয়েছে, এইখানে কোন দাবি, এটার সাথে আমার মনে হয় তাদের ফিরে আসা উচিত। জি, আমরা আবারও আলোচনায় ফিরবো, একটি বিরতি নিয়ে ফিরছি, সময় হলো ছোট্ট একটি বিরতি, ফিরছি কিছুক্ষণের মধ্যে। স্বাগত আরো একবার কঠিন কথা সহজের আজকের আয়োজনে। অবসরপ্রাপ্ত কর্নেল আব্দুল বাতেন, নেপালে আমরা একটু যদি যাই, নেপালে আমরা দেখেছি 2025 সালের 9 সেপ্টেম্বর যদি আমি ভুল না করে থাকি, জেনজি আন্দোলনে সরকার পতন হয়, সেখানে পদত্যাগ করেন তখনকার প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি। এবং কয়েকদিন আগে আমরা আবার দেখি যে নেপালে প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহের বিরুদ্ধে বিক্ষোভ শুরু হয়েছে। 2 বছর আগে বাংলাদেশেও আন্দোলনের মাধ্যমে সরকার পতন হয়, আবার এখন এই যে শিক্ষার্থীদের আন্দোলন শুরু হয়েছে। এই উপমহাদেশের রাজনীতি নিয়ে নেপথ্যে কি কোনো বড় শক্তি খেলছে কিনা, আপনার মতামত কি বলেন? বাংলাদেশের আমাদের 24 জুলাইয়ের যে আন্দোলন আর নেপালের যে আন্দোলন পাশাপাশি সময়ের এবং একটার প্রভাব আরেকটার উপরই ছিল। তো ওই আন্দোলনটা খুব দ্রুততার সঙ্গে যেমন সফলতা অর্জন করেছে এবং বালেন্দ্র শাহ একেবারে নতুন রাজনীতিতে এসে হঠাৎ করে যেমন দেশের প্রধানমন্ত্রী হয়ে গেছেন, তো পরবর্তীকালে
যে এই যে অভিজ্ঞতা থাকা না থাকার যে একটা বিষয় জি। বা একটা দল দীর্ঘদিন ধরে এটা সমাজে কাজ করে আসে, তাদের যে একটা সমাজের উপরে যে তাদের একটা প্রভাব সৃষ্টি হয়, এগুলোর মনে হয় কিছুটা ঘাটতি আছে, যে কারণে হয়তো একটা বিচ্ছিন্ন ঘটনাকে কেন্দ্র করে এখন আবার তার বিরুদ্ধে আন্দোলন শুরু হয়ে গেছে। তো আমাদেরও এই যে ছাত্র আন্দোলন হয়তো মানে এই ধরনের ঘটনা হইতেই পারে। আমাদের এই যে শুরুতেই আমি বলেছি যে এই ছাত্ররাই তো 24 আন্দোলন করছে, তাদের মধ্যে একটা প্রবণতা কাজ করতেছে। আসলে এটা আমাদেরকে সতর্কতার সঙ্গে হ্যান্ডেল করতে হবে। জি, সতর্কতা নিয়ে নিশ্চয়ই কামরুজ্জামান রতন আপনার কাছে আসবো। তার আগে একটু অ্যাডভোকেট সুব্রত চৌধুরী আপনার কাছে জানতে চাই, ডক্টর ইউনূসের অন্তর্বর্তীকালীন যে সময়টা আমরা দেখেছি বিভিন্ন দাবি দাওয়া নিয়ে একের পর এক আন্দোলন হয়েছে, ছোটখাটো আন্দোলন থেকে শুরু করে বিভিন্ন ধরনের আন্দোলন আমরা দেখেছি। তখন একটা বিশৃঙ্খলা বা বলতে পারেন অস্থিতিশীলতার মধ্যে দিয়ে দেশ যাচ্ছিল। তখন তো নির্বাচিত সরকার ছিল না, এখন তো নির্বাচিত সরকার আছে। সেই ক্ষেত্রে এখনো তারপরও এই যে আন্দোলন অব্যাহত রয়েছে, কি বলবেন এটা নিয়ে? শুনেন, এই ইউনূস সরকার যেটা ভুল করেছে, তারা কখনো বলে নাই যে আমরা একটা অন্তর্বর্তীকালীন সরকার, আমাদের মেয়াদ হবে খুব স্বল্প, সুতরাং আমাদের কাছে দাবি দাবা দিয়ে আমি তো তোমাদেরকে এগুলো করতে পারি, এই কথাটা ওনারা বলে নাই। কারণ তারা ক্ষমতাকে দীর্ঘস্থায়ী করার একটা পরিকল্পনা ছিল, অনেকে বাতাসও দিচ্ছে যে আপনারা কন্টিনিউ করেন, এবং সেইভাবে ইউনূসের একটা ইমেজ তৈরি করার চেষ্টা করেছিল। কিন্তু আমরা যারা রাজনীতির মাঠে ছিলাম, আমরা চাইছিলাম যে তার সময়টা আরো সংক্ষিপ্ত হোক, এবং কিছু কিছু আন্দোলন আমরা জানি তাদের সহযোগিতায় হয়েছে। এবং এই যে যমুনাতে গিয়ে বসে থাকতো, ঠান্ডা পানি ফোয়ারা দিত, এগুলো সরকার তাদের তৈরি করা আন্দোলন, মেকি আন্দোলন করে করে সরকারকে যাতে আরও বেশি দিন টিকে রাখা যায় সেই জন্য একটা পরিকল্পনা এখানে ছিল। আরেকটা আমি যেটা বলবো যে ইউনূস সাহেব আমাদের তরুণ সমাজকে অনেকটা বিপদগামী করেছে। ভাই, যুগে যুগে তো ছাত্র যুবকরাই আন্দোলনের নেতৃত্ব দিয়েছে, তাই বলে তার ক্ষমতার অংশীদারিত্ব করতে হবে, ব্যবসা বাণিজ্য, তারপরে কি অনেক কিছুই না, ওই যে ট্রান্সফার বাণিজ্য অসম্ভব ব্যাপার, ডিসি এসপি থেকে ওসি থেকে শুরু করে, এবং এইসব ছেলেরা সবই সম্পৃক্ত হয়ে গেছিল, যে কারণে তাদের অনেক বদনাম হয়ে গেছে। ওদের কিন্তু এটা হয় নাই নেপালে, হয়তো খুব ক্ষুব্ধ হইতে পারে, কিন্তু আমাদের তরুণ সমাজকে বিশেষত এই আন্দোলনের আশেপাশে যারা ছিল তাদের অধিকাংশইকে উনি এমন স্বপ্ন দেখিয়েছেন যে বড়লোক হওয়াটাই একটা বিরাট ব্যাপার আর কি। জি। কিন্তু এর সাথে যে কালচারাল ডেভেলপমেন্ট, সেটার ব্যাপারে তারা নজর দেয় নাই। বরঞ্চ এখানে দেখেন আমাদের যুগে যুগে যে সম্প্রীতি, সেই সম্প্রীতিকে নানানভাবে নষ্ট করেছে ইউনূস সরকার। একদিকে যেমন মঠ মন্দির এগুলোর উপর আক্রমণ হয়েছে, মাজারের উপর আক্রমণ, শয়ে শয়ে মাজার, বাউল শিল্পীদের উপর আক্রমণ হয়েছে, বাউল আসন নষ্ট করে দিয়েছে, এগুলো তো অস্বাভাবিক, এটা বাংলাদেশের সংস্কৃতির সাথে যায় না। এইখানে যে পরিবেশ পরিস্থিতিতে আমরা যুগে যুগে সকলে, হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সকলে মিলি, যেটা জনাব তারেক রহমান এবং আমাদের যে 31 দফা সেখানে বলেছে যে এই সরকার একটা রেইনবো সোসাইটি করবে। জি, আমরা সেই আশায় আছি। জি, কামরুজ্জামান রতন, শিক্ষার্থীরা আন্দোলন তো চালিয়ে যাবার ঘোষণা দিয়েছে, এবং এই যে আন্দোলনে আসলে কোনো অপশক্তি যেন কারো এজেন্ডা বাস্তবায়ন না করতে পারে, সেইটা নিয়ে আসলে সরকার কতটা সতর্ক বা কি কি পরিকল্পনা আছে ছোট্ট করে একটু জানতে চাই। একেবারে আমি কনসিস করে বলি, যে কোনো ষড়যন্ত্র বা অপশক্তির যে কোনো খেলা, এটার জন্য গভর্নমেন্ট তো কনসার্ন, বা গভর্নমেন্ট তার যত ইনফরমেশন কাজে লাগিয়ে এটা তো অবশ্যই চেষ্টা করবে। এখন দেখেন, আগামীকাল দুটা কিন্তু খুব ইম্পর্টেন্ট ইস্যু নিয়ে কিন্তু দাদা, এই যে আমাদের হিন্দু ভাই সম্প্রদায়ের একটা রথযাত্রা সারা বাংলাদেশে আমাদেরকে জেলা পর্যায়ে নির্দেশনা দিয়েছে, তাদের সাথে অ্যাকোমোডেট করে, পাশাপাশি যেটা আমাদের করা উচিত যে নিরাপত্তার প্রশ্নে আমাদের তাদের পাশে থাকবে, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এবং সারা বাংলাদেশে দেখবেন ইনশাল্লাহ কালকে খুবই ভালোভাবে এটা একটা। তারপরে আগামীকাল কিন্তু শহীদ জুলাই দিবস, 16ই জুলাই। এইখানে যার যার জায়গাতে ডিস্ট্রিক্টে যারা মারা গিয়েছেন তাদের কবর জিয়ারত এবং সম্মিলিত সবাই কালকে কিন্তু আলোচনা সভা। আমার তো মনে হচ্ছে এই যে নিজেদের ঐক্যবদ্ধ থাকার যে একটা প্রচেষ্টা, এই প্রচেষ্টার
যেন না হয়। এবং এইখানে আমাদের বাংলাদেশে কি হয়েছে, আমাদের একটা জুলাই অধিদপ্তর হয়েছে। দেখেন সব যে এই রক্তের উপর দিয়ে আমরা যেখানে একটা সুযোগ পেলাম গণতন্ত্রের জন্য, আমাদের টোটাল প্রচেষ্টার জন্য যদি কেউ এরকম যদি পিছন থেকে খেলাও থাকে, ওই খেলা কখনই সার্থক হবে না। গভর্নমেন্ট সচেতন এবং গভর্নমেন্ট জনগণের ম্যান্ডেট নিয়ে আসছে, সুতরাং সবার সম্মিলিত প্রচেষ্টা, শুধু আমাদের সরকার না, আজকে যেটা বলেছে যে সবাই মিলে বাংলাদেশ, সরকারি দল এবং দল বা জনসাধারণ সবার সহযোগিতা পার্লামেন্টে আমরা এই প্রাণবন্ত এবং ঐক্যবদ্ধ আমি এই আলোচনায় শুনেছি। জি, আপনাদের তিনজনকে ধন্যবাদ আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। আজকের মতো এখানে শেষ করছি। আমরা চেষ্টা করেছি জটিল বিষয়গুলোকে সহজ করে বলতে, কারণ সুশাসন, সুব্যবস্থা, গণতন্ত্র দিকে থাকে প্রশ্নে, আর পরিবর্তন আসে বোঝাপড়ায়। সময় এখন আপনার ভাববার, প্রশ্ন করার। আবারও দেখা হবে। শুভরাত্রি।